ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মুখার্জি কম্পিউটার একাডেমিতে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। পাইথন প্রোগ্রামিং সেমিস্টার 3 সামনে যেহেতু এক্সাম, সেই কারণে ভিডিও নিয়ে চলে এলাম। যাদের এখনো পাইথন প্রোগ্রামিং কমপ্লিট হয়নি তাদের জন্য রিভিশন করে নিতে পারো। আমার প্রোগ্রামিং যে ক্লাস আছে সেই ক্লাসটা তোমরা জয়েন করতে পারো। তার জন্য আমার নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারো, আমার নাম্বার দেওয়া থাকবে অথবা ইমেল আইডি দেওয়া থাকবে। এছাড়া মুখার্জি কম্পিউটার একাডেমিতে আমার কোর্স লঞ্চ করছি, সেখানে তোমরা কোর্সটাকে পারচেস করতে পারো খুব সামান্য টাকা দিয়ে। তো যাই হোক, দেখো আজকে ক্লাসটা। দেখো, পাইথন প্রোগ্রামিং কে কবে তৈরি করেন এটা ক্লাসটা করার আগে সম্পূর্ণভাবে বলে নিই। এইগুলো বইতেই আছে। তোমাদের সেই বই, আমাদের মাননীয় চিন্ময় গুহ, আশুতোষ পালের যে বইটি আছে সেখান থেকে এইটি নেওয়া, এবং স্লাইডের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর জন্য এটাকে সেখান থেকে নিয়েছি এবং একটা স্লাইড বানিয়েছি, প্রেজেন্টেশন বানিয়েছি। যাই হোক, শুরু করি। পাইথন প্রোগ্রামিং কে কবে তৈরি করেন? নিশ্চয়ই তোমরা পাইথন প্রোগ্রামিং পড়েছো নিশ্চয়ই জানো। গাইডো ভ্যান রোসাম হচ্ছে 1991 সালে ফেব্রুয়ারি মাসে পাইথন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটাকে প্রথম প্রকাশ করেন। এবং যে দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজকে মানে তৈরি করতে হেল্প করেছিল সেটা হচ্ছে এবিসি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মডুলা 3। এই এবিসি ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা টিচিং ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হতো। মানে যখন কম্পিউটার প্রোগ্রামিং শেখানো হতো, তখন এবিসি ল্যাঙ্গুয়েজই ছিল প্রথম ল্যাঙ্গুয়েজ যেগুলো আমাদের টিচিং প্রফেশনে শেখানো হতো। যেমন বেসিক ল্যাঙ্গুয়েজ যেমন শুরু হয়েছিল, সেরকম এবিসি ল্যাঙ্গুয়েজকেও কিন্তু ব্যবহার করা হতো। এবং সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলি, অ্যালগল বলে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটাই হচ্ছে সর্বপ্রথম একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের। ঠিক আছে? তো যাই হোক, পাইথন একটা সহজবোধ্য, একটি খুব শক্তিশালী অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিষয়টা হচ্ছে, এখানে পাইথন প্রোগ্রাম অবজেক্টের উপর নির্ভরশীল, অবজেক্ট নিয়ে কাজ করতে মানে করে আর কি। এবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলো এখানে আর বলছি না, পরবর্তী ভিডিওতে তোমরা জানতে পারবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে। যাই হোক, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল নিশ্চয় তোমরা জানো, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ হচ্ছে পাইথন। এবং গাইডো ভ্যান রোসাম একটি ছোট, আধুনিক ও উন্নত নাম খুঁজছিলেন। তার এই নামকরণ মানে প্রোগ্রামিং নামকরণের পিছনে একটি মানে একটা কমেডি শো আছে, যেটা মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস নামে। সেখান থেকে তার নামকরণটা করেছেন, পাইথন নামটা সেখান থেকে নিয়েছেন। এটা মনে রাখবে, নামটা কোথা থেকে নেওয়া হয়েছে। মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস নামে একটি কমেডি শো থেকে নেওয়া হয়েছে। এবং এই পাইথন কিন্তু একটি সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর ভাষা বা গঠন, এর যে প্রকাশিত মানে যে স্ট্রাকচার, সেটা কিন্তু খুবই সহজ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায়। এবং বর্তমানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়েব, ডেস্কটপ, মোবাইল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্টিফিক কম্পিউটিং, মেশিন লার্নিং সর্বত্র জায়গায়। আজকে তোমরা বিশেষ করে যখন মেশিন লার্নিং পড়বে, ডেটা সায়েন্স পড়বে, এআই পড়বে, সেই ক্ষেত্রে পাইথন তোমাদেরকে জানতেই হবে। উইদাউট পাইথন তোমরা কিছু কাজ করতে পারবে না, বা তোমাদের কাজ করার ক্ষেত্রে পাইথনকে শিখতেই হবে। এবং ভবিষ্যতে পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ হতে চলেছে সেখানে সব ক্ষেত্রে তোমার পাইথন ব্যবহার করা হবে। পরবর্তী স্লাইডে চলে আসি। কেন তোমরা পাইথন শিখবে? যে কারণটা আমি বলছিলাম, পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার এবং বিতরণ বিনামূল্যে করা হয়ে থাকে। পাইথন ল্যাঙ্গুয়েজ একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ পাইথন প্রোগ্রামকে পারচেস করতে হয় না। মানে এই সফটওয়্যারটা কোনোভাবে তুমি মানে কিনতে হয় না, এটা ফ্রিলি পাওয়া যায়। মানে একদম তুমি ডাউনলোড করতে পারো python.com থেকে। এবং পাইথন যে ইন্টারপ্রেটার, পাইথন একটা ইন্টারপ্রেটার, এবং যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য এটা উপলব্ধ রয়েছে। মানে লিনাক্স, ম্যাক ওএস বা উইন্ডোজ, যে কোনো অপারেটিং সিস্টেম এটি সাপোর্টেড। এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ থেকে অনেক বেশি শক্তিশালী হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের তুলনায় এই ল্যাঙ্গুয়েজটি অনেক শক্তিশালী। এবং তোমাদের প্রোগ্রাম কোড পাঠনযোগ্য বা পুনরায় ব্যবহারযোগ্য বা রক্ষণাবেক্ষণযোগ্য কিন্তু এই প্রোগ্রাম কোডগুলো। এবং পাইথন প্রোগ্রামগুলি বেশিরভাগ প্ল্যাটফর্ম
অপরিবর্তিতভাবে চলে, মানে প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। এবং পাইথনে যে লাইব্রেরিতে প্রচুর ইনবিল্ট ফাংশন আছে, আমরা পরবর্তীতে জানবো যে ফাংশনগুলির কাজ আছে, আমরা এই অনেকগুলো চ্যাপ্টার আছে এই ফাংশনের উপর রয়েছে, এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে এটা অনেক বেশি শক্তিশালী, এই ফাংশনিং গুলোর জন্য বেশি শক্তিশালী করে তুলেছে। এবং পাইথন প্রোগ্রাম লেখা খুবই সহজ, প্রোগ্রামিং করা খুব আনন্দদায়ক। তোমাদেরকে পাইথন প্রোগ্রাম করে দেখাবো এই ভিডিওটির শেষে। এবং তোমাদেরকে বলি পাইথন ব্যবহারের ক্ষেত্র, কোন কোন ক্ষেত্রে পাইথন প্রোগ্রামকে ব্যবহার করা হচ্ছে। সিস্টেম প্রোগ্রামিং তৈরি করার জন্য, জিইউআই অ্যাপ্লিকেশন নির্মাণ করার জন্য, ইন্টারনেট স্ক্রিপ্টিং তৈরি করার জন্য, ডেটাবেস প্রোগ্রামিং তৈরি করার জন্য, সায়েন্টিফিক প্রোগ্রাম তৈরি করার জন্য, এবং গেমস প্রোগ্রামিং বা রোবোটিক্স প্রোগ্রামিং এর জন্য আজকে পাইথন প্রোগ্রামকে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এটা মনে রাখতে হবে যে এই পাইথন প্রোগ্রামের ব্যবহার সর্বত্র ক্ষেত্রেই কিন্তু ব্যবহার হয়। এবার আসছি পাইথন ইন্টারপ্রেটার কাকে বলে। দেখো, পাইথন যে ইনস্টলেশন তুমি করছো, আশা করি ইনস্টলেশন করতে পারো বা করেছো। করার পরে দেখবে যে আমরা একটা ইন্টিগ্রেটেড একটা গ্রাফিক্যাল টুল দেখতে পাবো, সেটাকে বলা হয় IDLE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। সেটা ইনস্টল হয়, এবং এটি হলো প্রোগ্রামের লাইন টাইপ করার একটি প্ল্যাটফর্ম, মানে আমরা যে প্রোগ্রামটা লিখবো তার একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। এখানে দেখতে পাবে তিনটে গ্রেটার দ্যান সাইন রয়েছে, সেটা হচ্ছে স্টেটমেন্টের যেখানে টাইপ করতে হয় সেখানে বোঝায়। এটাকে বলা হয় কমান্ড লাইন, ঠিক আছে। এই কমান্ড লাইনে কোনো স্টেটমেন্ট টাইপ করে এন্টার চাপলে লেখাটা সাথে সাথে ইন্টারপ্রেট হয়, মানে এক্সিকিউট করে। এবং ইন্টারপ্রেটারে বিভিন্ন গাণিতিক সমস্যাকে সমাধান করা যায়, এবং ইন্টারপ্রেটারকে আমরা একটা ক্যালকুলেটর হিসাবে ব্যবহার করতে পারি। এই যে দেখতে পাবে যে চিহ্নটি দেখতে, মানে ছবিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের পাইথন ইন্টারপ্রেটার। পাইথন যদি তোমরা এই সফটওয়্যারটি ইনস্টল করো, তুমি দেখতে পাবে এরকমই দেখতে, মানে দেখতে হয় আর কি। এখানে তোমরা যে কমান্ড টাইপ করবে সেই কমান্ডটা তোমার এক্সিকিউট করবে। এবং এই ইন্টারঅ্যাক্টিভ মোড, মানে আমরা দেখবে দুটো মোড আছে, একটা স্ক্রিপ্ট মোড আছে আর একটা ইন্টারঅ্যাক্টিভ মোড আছে। এই মোডটা হচ্ছে একটা শক্তিশালী টুল বা পাইথন কোড লাইন বাই লাইন এক্সিকিউট করার জন্য ফলাফল প্রদর্শন করতে ব্যবহার করা হয়। এই মোডে আমরা তিনটে গ্রেটার দ্যান সাইন ব্যবহার করে থাকি, এবং তিনটে গ্রেটার দ্যান সাইন দেখতে পাবে। এবং এই প্রম্পটে পাইথনে কোনো কোড লিখে এন্টার দেওয়ার সাথে সাথে সেই কোডের ফলাফল প্রদর্শন করে। এখানে যে কোডটি রয়েছে, যে কোডটি লেখার সাথে সাথে পাইথন মোডে ফলাফলটা দেখা যায়। এবং এর দুটো ইন্টারফেস হয়, একটা হচ্ছে পাইথন আইডিলি সেল অ্যান্ড কমান্ড প্রম্পট। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইডিএলই সেল, ঠিক আছে। এবং এখানে যে উদাহরণ থেকে যে ইন্টারঅ্যাক্টিভ মোডে যখন আমরা প্রোগ্রামটা লিখছি, দেখতে পাচ্ছ সাথে সাথে কোডের ফলাফলটা প্রদর্শিত হচ্ছে। এবং ইন্টারঅ্যাক্টিভ মোড ব্যবহার করে দ্রুত কোনো কোডের পরীক্ষা নিরীক্ষা ফলাফল পাওয়া যায়। আর স্ক্রিপ্ট মোড হচ্ছে প্রোগ্রাম লেখা হয়, প্রোগ্রামকে সংরক্ষণ করা যায়, পরিবর্তন করা যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করা যায়, তাকে স্ক্রিপ্ট মোড বলে। স্ক্রিপ্ট মোডে কি হয়, প্রোগ্রামটাকে আগের থেকে লেখা হয়ে থাকে এবং প্রোগ্রামটাকে সংরক্ষণ করা যায়, এবং পরবর্তীকালে আমরা স্ক্রিপ্ট মোডের যে প্রোগ্রামটা তাকে পরিবর্তন করতে পারি বা পরিবর্তন করে চেঞ্জ করে নতুন প্রোগ্রাম তৈরি করতেও পারি। এবার আইডিএলই সেলের কমান্ড লাইনে কোনো স্টেটমেন্ট প্রোগ্রাম লিখে এন্টার চাপার সাথে সাথে সেই স্টেটমেন্টের ফলাফল প্রদর্শন করে। এবার এখানে কি হচ্ছে, ভুলবশত কোনো স্টেটমেন্ট যদি কমান্ড লাইন টাইপ করো, সেখানে এরর প্রদর্শন করবে, মানে যদি তুমি আইডিয়ালি সেলে কমান্ড লাইনে লেখো। কিন্তু এখানে স্ক্রিপ্ট মোডে তা হয় না, স্ক্রিপ্ট মোডে আগে প্রোগ্রামকে নির্দিষ্ট নামে তোমাকে ড্রাইভে সেভ করতে হয়, তারপর প্রোগ্রাম রান করতে হয়, তারপরে তোমার কিন্তু এরর যা কিছু আসে সেটা আসে। তার মানে এখানে কিন্তু লাইন বাই লাইন এরর দেখা যায় না, আগে ফাইল তৈরি করা সংরক্ষণ করা হয়, তারপরে স্ক্রিপ্টটাকে যখন রান করা হয় তখন জানা যায় কোথায় ভুল আছে। স্ক্রিপ্ট মোডে ব্যবহার করে প্রোগ্রামার তাদের পাইথন স্ক্রিপ্টগুলো সংরক্ষণ বা পুনর্ব্যবহার করতে পারে। একাধিক কার্যকারিতা সহ বড় প্রোগ্রাম লেখার ক্ষেত্রে স্ক্রিপ্ট মোড হচ্ছে আদর্শ, এবং পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য স্ক্রিপ্ট মোড ব্যবহার করা হয়ে থাকে। এবং ডেটা বিশ্লেষণ, মেশিন লার্নিং যে প্রকল্প প্রণয়নের জন্য স্ক্রিপ্ট মোড। মূল কথা হচ্ছে, দেখো,
স্ক্রিপ্ট মোড হচ্ছে যদি কোনো প্রোগ্রামকে, যদি বড় প্রোগ্রামকে লিখতে হয়, স্ক্রিপ্ট মোড ব্যবহার করবে। স্ক্রিপ্ট মোডে বড় প্রোগ্রামকে লিখবে, তাতে করে সুবিধা হবে। স্ক্রিপ্ট মোডে লিখলে প্রোগ্রামগুলোকে সংরক্ষণ করে রাখা যাবে। কিন্তু যে ইন্টারঅ্যাক্টিভ মোড আছে সেটা লাইন বাই লাইন কোড, যেটা একটা লাইনে তুমি লিখছো এবং এক্সিকিউট করছো, লিখছো এক্সিকিউট করছো। তাহলে এই যে ইন্টারঅ্যাক্টিভ মোডে কিন্তু সঞ্চয় করে রাখা যায় না, জাস্ট জানার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? এবং আহ, এই যে পাইথন প্রোগ্রাম তোমরা করছো, এখানে কিছু ক্যারেক্টার সেট আছে। যে অক্ষর, যে সংখ্যা, যে সিম্বল নিয়ে তৈরি করা হয় পাইথন প্রোগ্রাম, তাকে বলা হয় এই পাইথন ক্যারেক্টার সেট। এখানে কিছু ইউনিকোড ক্যারেক্টারও ব্যবহার করা হয়, হোয়াইট স্পেসও ব্যবহার করা হয়, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। আশা করি বুঝতে পারছো। এবার আমাদের যে পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে টোকেন। টোকেন হচ্ছে, দেখো, আমাদের পাইথন প্রোগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ বা ক্ষুদ্রতম অংশ, যেটা ইন্টারপ্রেটের কাছে একটা অর্থ বহন করে। এখানে কিওয়ার্ডস আছে, আইডেন্টিফায়ার আছে, এখানে লিটারেলস আছে, অপারেটর আছে, পাংচুয়েটর আছে। দেখো, এখানে প্রত্যেকটা মানে টপিক বা বিষয়, এইগুলো এক একটা টোকেন বলা হয়। মানে যেগুলো একক হিসাবে আমরা প্রোগ্রামে, মানে যে কাঠামো আছে সেখানে ব্যবহার হয়, ব্যবহৃত হয়, বা একটা বিল্ডিং ব্লক, মানে একটা পাইথন প্রোগ্রাম তৈরি করতে যে উপাদানগুলো অবশ্যই প্রয়োজন, তার মধ্যে কিওয়ার্ডস, আইডেন্টিফায়ার, লিটারেল, অপারেটর, পাংচুয়েটর অবশ্যই আমাদের দরকার। এবার হচ্ছে প্রশ্ন, কিওয়ার্ডস কাকে বলে? কিওয়ার্ডস হচ্ছে কিছু সংরক্ষিত শব্দ, পাইথন প্রোগ্রামে নিজস্ব কিছু ওয়ার্ড বা শব্দ, সেগুলো বিভিন্ন অর্থ বহন করে এবং সেগুলো স্বাভাবিক ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার গুলোর নামকরণে ব্যবহার করা যায় না। আমরা যদি কোনো ভেরিয়েবলের নামকরণ করি বা আইডেন্টিফায়ারের নামকরণে ব্যবহার করতে চাই, সেটা ব্যবহার করা যায় না। এই শব্দগুলো প্রোগ্রামের বিশেষ উদ্দেশ্যে তৈরি করা, তার বিশেষ একটা অর্থ রয়েছে। তাই পাইথন প্রোগ্রামের 33টা কিওয়ার্ডস আছে, মনে রাখতে হবে। 33টা, পরবর্তীকালে হয়তো বাড়তে পারে, 35টা হয়েছে হয়তো সম্ভবত। তো এটা একটু দেখে নেবে। এবং আইডেন্টিফায়ার হলো প্রোগ্রামে ব্যবহৃত ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, মডিউল, অন্য অবজেক্টের নাম। মানে একটা আইডেন্টিফায়ার মানে হচ্ছে কোনো একটা বিষয়ের নামকে বলছে। আমি যদি প্রোগ্রামে একটা ভেরিয়েবল ব্যবহার করি, তার নাম হচ্ছে, নামকেই বলা হচ্ছে আইডেন্টিফায়ার। ফাংশন তার নাম, ক্লাস, মডিউল, অন্যান্য অবজেক্ট তার নামকে আইডেন্টিফায়ার বলা হচ্ছে। এবং আইডেন্টিফায়ার গুলোকে অবশ্যই সর্বদা ইউনিক হতে হবে, আলাদা হতে হবে। এবং এগুলো কেস সেন্সিটিভ, মানে যদি ক্যাপিটালে লেখো বা স্মলে লেখো, তাহলে কিন্তু দুটো আলাদা, একই আইডেন্টিফায়ার নয়, দুটি আলাদা আইডেন্টিফায়ার হিসাবে বিবেচিত হবে। এবং মনে রাখবে, এখানে আইডেন্টিফায়ার গুলো অক্ষর এ থেকে জেড, ছোট হাতের বড় হাতের হতে পারে, সংখ্যা হতে পারে, আন্ডারস্কোর হতে পারে। এখানে মনে রাখবে, আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো বিশেষ বিশেষ কোনো চিহ্ন বা সিম্বল ব্যবহার করা যাবে না। এবং বিভিন্ন কিওয়ার্ড আইডেন্টিফায়ারের নামকরণে ব্যবহার করা যাবে না। এবং এখানে কখনোই সংখ্যা দ্বারা, মানে তোমার আইডেন্টিফায়ারের নামকরণ শুরু করা যাবে না। এই কিছু পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড লিটারেল কাকে বলে? লিটারেল মানে হচ্ছে ভ্যালুস, মানে আমরা যে ভেরিয়েবল গুলো বা ডেটা আইটেম গুলোকে যে মানে বোঝাচ্ছি, যার একটা মান, যাদের মান সর্বদা নির্দিষ্ট একটি মান আছে, তাদের লিটারেলস বলা হচ্ছে। যেমন স্ট্রিং লিটারেল, নিউমেরিক লিটারেল, বুলিয়ান লিটারেল এবং স্পেশাল লিটারেল। স্ট্রিং মানে হচ্ছে যেখানে অক্ষর থাকবে, মানে সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মধ্যে থাকা টেক্সট স্ট্রিং লিটারেল বলা হয়। যেখানে এক্স ওয়াই জেড মানে একটা ক্যারেক্টার থাকবে, যেগুলোকে সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মধ্যে লেখা হয়। ঠিক আছে? সেটা ক্যারেক্টারের মধ্যে শুধু অ্যালফাবেট থাকবে তা না, নাম্বারও থাকতে পারে। নাম্বারও কিন্তু অনেক সময় আমাদের আহ, এই স্ট্রিং লিটারেল হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্ড কিছু পাইথনের নন গ্রাফিক ক্যারেক্টার আছে, যেগুলোকে আমরা স্কেপ সিকোয়েন্সের মাধ্যমে আমরা বুঝিয়ে থাকবো। এখানে যেমন ব্যাকস্পেস, ট্যাব, কেরিয়াস, রিটার্ন, এইগুলো ক্যারেক্টারগুলোকে নন গ্রাফিক ক্যারেক্টার বলা। প্রশ্নে আসতে পারে নন গ্রাফিক ক্যারেক্টার কাকে বলে, কোনগুলোকে বলে, যেগুলো আমরা বিশেষ করে স্কেপ সিকোয়েন্স দ্বারা এই ক্যারেক্টার গুলোকে প্রোগ্রাম উপস্থাপিত করতে পারি। সাধারণত
তুমি স্ল্যাশ বা কোটেশন মার্কস লিখলে সেটা আসবে না, মানে সেটা কিন্তু প্রিন্টেড নয়, সেটা নন গ্রাফিক ক্যারেক্টার, সেগুলোকে স্কেপস স্কেপ সিকোয়েন্সের মাধ্যমে আমাদের প্রোগ্রামে প্রকাশ করতে হয় বা ইনক্লুড করতে হয়। এরপরে নিউমেরিক ইন্টিজার যেটা হয়, নিউমেরিক লিটারেল যেটা হয়, সেটা তিন রকমের হয়: ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। ইন্টিজার অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা, মানে একটা পূর্ণ সংখ্যা। ফ্লোট মানে হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা, দশমিক মানে ডেসিমেল পয়েন্ট যুক্ত সংখ্যা, সেটা ঋণাত্মক বা ধনাত্মক হতে পারে। কমপ্লেক্স হচ্ছে একটা জটিল সংখ্যা, যেটা ইমাজিনারি নাম্বার, সেটা আমরা পরে আরো ডিটেলসে জানবো। আর বুলিয়ান লিটারেল মানে হচ্ছে যেখানে দুটো ভ্যালু থাকবে, ট্রু অ্যান্ড ফলস, মানে বুলিয়ান লিটারেলের ক্ষেত্রে ট্রু আর ফলস ছাড়া কোনো অন্য কোনো মান থাকতে পারে না, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে স্পেশাল লিটারেল, নান। নান হচ্ছে একটি স্পেশাল লিটারেল বলা হয়, যার মান অনুপস্থিতি বোঝানো হয়, মানে কোনো মান নেই বোঝানো হয়। মানে লিস্টের শেষে যদি এটা ব্যবহার করা হয় বা আমরা কোনো ভ্যালুর ক্ষেত্রে ব্যবহার করি, নান কথার অর্থ হচ্ছে কোনো মান নেই, সেক্ষেত্রে কোনো আউটপুট প্রদর্শন করবে না, ঠিক আছে। এবার আসছে অপারেটরস। বিভিন্ন ধরনের অপারেটরস আছে, এই অপারেটরস গুলোর উপর চ্যাপ্টার আছে, আমরা সেগুলো পড়বো পরবর্তী ক্ষেত্রে। যেমন অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, অগমেন্টেড অ্যাসাইন অপারেটর, আইডেন্টিটি অপারেটরস, মেম্বারশিপ অপারেটর। তাহলে এইগুলো আমাদের কিন্তু পরবর্তী চ্যাপ্টারে আমরা অপারেটরস গুলো পড়বো। দেখা যাক। অ্যান্ড এখানে লাস্ট আমাদের হয়ে এসছে, আমাদের এখানে পাংচুয়েটার। পাংচুয়েটার হচ্ছে একটা বিশেষ বিশেষ করে সিম্বল, যেটা পাইথন প্রোগ্রামে গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে ব্যবহার করা হয়, মানে পৃথক করতে ব্যবহার করা হয়, বা পাইথন প্রোগ্রামে যে সিনট্যাক্স আছে, সিনট্যাক্সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন প্যারেন্থিসিস একটা প্রোগ্রামে বিশেষ ক্ষেত্রে এক্সপ্রেশন বা ফাংশনে সংজ্ঞায়িত করতে বা টাপেল তৈরি করতে ব্যবহার করা হয়। ব্র্যাকেট পাইথনে লিস্ট তৈরি করা, লিস্ট সংজ্ঞায়িত করা, তার এলিমেন্ট উপাদানগুলোকে অ্যাক্সেস করতে ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। ব্রেসেস মানে হচ্ছে আমাদের কার্লি ব্র্যাকেট ডিকশনারি বা সেট সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়। কমা লিস্ট বা টাপেল বা ডিকশনারি উপাদানগুলোকে আলাদা আলাদা করে করতে ব্যবহৃত হয়। অ্যান্ড সেমিকোলন, সেমিকোলন সাহায্যে একাধিক লাইনে বিবৃতি ব্যবহার করতে বা আলাদা আলাদা স্টেটমেন্ট লিখতে ব্যবহার হয়ে থাকে। এছাড়া কোলন, কোলন হচ্ছে কোনো কোড ব্লকের শুরু নির্দেশ, কোনো কোনো ক্ষেত্রে ফাংশন বা লুপের শুরু ক্ষেত্রে আমরা কোলন চিহ্ন ব্যবহার করি। হ্যাশ চিহ্ন, হ্যাশ হচ্ছে কোনো কমেন্ট করার জন্য বা কমেন্ট শুরু করার জন্য ব্যবহার করা হয়। ডবল কোটেশন, ডবল কোটেশন হচ্ছে কোনো ভেরিয়েবলের স্ট্রিং ডেটাকে সংজ্ঞায়িত করতে ব্যবহার করা হয়। আর হচ্ছে লাস্ট অফ স্ট্যাটিক্স, স্ট্যাটিক্স হচ্ছে কোনো পরিবর্তনশীল দৈর্ঘ্যের আর্গুমেন্টকে সংজ্ঞায়িত করতে ব্যবহার করা হয়। মানে পরিবর্তনশীল দৈর্ঘ্যের মানে হচ্ছে কোনো একটা ক্ষেত্রে ধরো ফাংশনের দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে তুমি এটা স্ট্যাটিক্স ব্যবহার করতে পারো, সেটা ফাংশন চ্যাপ্টারে আমরা জানবো, সেটা আর্গুমেন্টকে কিভাবে পরিবর্তনশীল দৈর্ঘ্যে মাপা হয়। আর যদি তুমি মানে ফাংশন শুধুমাত্র কিওয়ার্ড আর্গুমেন্ট সংজ্ঞায়িত করতে চাও, সেক্ষেত্রেও তোমার ডবল স্টারিক্স ব্যবহার করা হবে। ওকে। এবং লাস্টে এখানে দেখো একটা প্রোগ্রাম সম্পর্কে দেওয়া আছে, আমাদের এখানে মানে একটা লাইন দেওয়া আছে যে এই টেস্ট প্রোগ্রাম নেম ইকুয়াল টু সচিন, এটা হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল, অ্যান্ড রান টু 200, এটা হচ্ছে ইন্টিজার, অ্যাভারেজ হচ্ছে এটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। তাহলে এইভাবে একটা প্রোগ্রামের বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি লিটারেল এখানে ব্যবহার করা আছে। এবং পাংচুয়েটারের ব্যবহারও কিন্তু দেখতে পাচ্ছি এখানে, যে স্টেটমেন্টটা আছে প্রিন্ট স্টেটমেন্ট, সেখানে কমা বা ডবল কোটেশনের ব্যবহার রয়েছে, যার মাধ্যমে আমরা পাংচুয়েশনের ব্যবহার দেখতে পাচ্ছি। আর লাস্টে আমাদের যেটা আছে ভেরিয়েবল, ভেরিয়েবল হচ্ছে পাইথন প্রোগ্রামে সঞ্চয় করার জন্য মেমোরি লোকেশন স্থান সংরক্ষণ করতে হয়। দেখো একটা প্রোগ্রামে তুমি যদি কোনো কাজ করো, সেক্ষেত্রে তোমাকে মেমোরিতে একটা জায়গা দখল করতে হয় বা একটা স্থান সংরক্ষণ করতে হয়। তাহলে ভেরিয়েবল যখন তৈরি করছো, তখন একটা মেমোরিতে একটা জায়গা সংরক্ষিত করা হয়ে থাকে, এবং কোনো একটা ভেরিয়েবলকে তার ধরন অনুযায়ী সেটাকে ঘোষণা করা হয় না পাইথন প্রোগ্রামে।
এবং এখানে যে ভ্যালুটা লেখা হয় সেই ভ্যালু অনুযায়ী কিন্তু সেই পাইথন প্রোগ্রামে নিজে থেকেই অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে তার মান নির্ধারণ করা হয় বা তার টাইপটাকে নির্ধারণ করা হয়, এতে বরাদ্দ করা হয়। তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় ডাইনামিক টাইপিং বলা হয়। এবং এক্ষেত্রে কি হচ্ছে, ভেরিয়েবলের মান নির্ধারণ করতে যে ইকুয়াল চিহ্ন ব্যবহার করা হয়, এবং ইকুয়াল চিহ্ন ব্যবহার করার ফলে আমরা ভেরিয়েবল যে মানটা নির্ধারণ করছি সেটা সেই অনুযায়ী, যেমন ধরো ভেরিয়েবলের কেস সেন্সিটিভ, ভেরিয়েবল অমিত, ক্যাপিটাল অমিত আর স্মল অমিত কিন্তু আলাদা। ভেরিয়েবলের নাম সর্বদা ইংরেজি অক্ষর দিয়ে কিন্তু লেখা শুরু হবে, কখনো নাম্বার দিয়ে লেখা যাবে না। ভেরিয়েবলের মান বা তথ্য ভেরিয়েবলে স্টোর করা হয়ে থাকবে এবং ভেরিয়েবল নামের সাথে প্রাসঙ্গিক থাকতে হবে। মানে এমন একটা ভেরিয়েবলের নাম তুমি লিখতে হবে সেটা যেন ভেরিয়েবল সম্পর্কে তুমি বোঝা যায়। এবং স্পেশাল ক্যারেক্টার বা অতিরিক্ত স্পেস কিন্তু ব্যবহার করা যায় না ভেরিয়েবলের নামের মাঝখানে। অনেকে দেখেছি, ধরো মাই নেম মাঝখানে স্পেস ব্যবহার করা যাবে না। যদি মাই নেম ব্যবহার করতে হয়, মাই একটা আন্ডারস্কোর নেম, তাহলে এইভাবে কিন্তু তোমাকে ভেরিয়েবলের নামগুলো লিখতে হবে। তাই পাইথনে কিন্তু মনে রাখতে হবে যে পাইথনে যে কিওয়ার্ড আছে সর্বদা আলাদা হয়। মানে ভেরিয়েবলের নাম যেন পাইথনে পরবর্তীকৃত কিওয়ার্ড থেকে অবশ্যই আলাদা হয়। এবং কিছু ভেরিয়েবলের এখানে নামকরণ নিচে দেওয়া হলো, প্লেয়ার, ডিকোড এআই। দেখো ডিকোড এআই দুটো শব্দ, সেটাকে কিন্তু একসাথে লেখা হয়েছে। ব্রেক মাই ফাইল, মাই আন্ডারস্কোর ফাইল, ডেটা আন্ডারস্কোর রিসিভ, ঠিক আছে? তো এই হলো হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড কনসেপ্ট অফ লাস্ট। আমাদের চলে আসলাম আমাদের ভ্যালু, যেটা হচ্ছে এল ভ্যালু মানে হচ্ছে লেফট সাইডের ভ্যালু। কোনো একটা অ্যাসাইনমেন্টের মানে অ্যাসাইন যখন করা হয়, মেমরি লোকেশনকে বোঝানোর জন্য এইটি ব্যবহার করা হয়। এটাকে বলা হয় বাঁদিকে যে লোকেশন, মেমরি লোকেশনের যে ঠিকানা থাকে সেটা ব্যবহার করা হয়। এটা একটা ভেরিয়েবলে কি হয়, আমরা অ্যাসাইন করছি সেটা বোঝানো হয়। আর ভ্যালু হচ্ছে যেটা হচ্ছে আমরা যে অ্যাসাইন করছি তার যে মান, সেই মানটাকে বোঝানো হচ্ছে। মানে অ্যাসাইনমেন্ট অপারেটর ডান দিকে সেটা থাকে। এটা কোনো মেমরি লোকেশন না, এখানে কোনো সংশোধন করা যায় না। এটা জাস্ট মানটা, যে মানটা থাকে সেই মানটাকে বোঝানো হয়। আর কমেন্ট, প্রোগ্রামে কমেন্ট করা একটা অতিরিক্ত একটা পাঠনযোগ্য তথ্য প্রদান করা। মানে পাইথন প্রোগ্রামে আমরা কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যখন পাইথন প্রোগ্রামটাকে আমরা পরবর্তীকালে পড়তে চাই বা লেখাটা দেখতে চাই, যে কোনো একটা ফাংশন কি কাজে ব্যবহার করেছি, ভেরিয়েবল কেন ডিক্লেয়ার করেছি, ক্লাসটা কি জন্য ব্যবহার করছি, কিছু তথ্য আমরা অতিরিক্ত তথ্য দিয়ে দিয়ে থাকি, যেগুলোকে পাইথন প্রোগ্রামে ব্যবহার মানে আমরা এক্সিকিউট হয় না। মানে পাইথন প্রোগ্রামে কোনো এক্সিকিউশন নেই, কিন্তু সেটা প্রোগ্রামটাকে বুঝতে পড়তে সুবিধা হয়, সেই জন্য কমেন্ট ব্যবহার করা হয়। একটা ইনলাইন কমেন্ট ব্যবহার করা হয় এক লাইনে যেটা, আর একটা হচ্ছে মাল্টি লাইন, যেটা হচ্ছে আমরা একাধিক লাইনে, দেখো এখানে দুটো লাইন দেওয়া আছে, একটা ইনলাইন মানে একই লাইনে থাকা কমেন্টকে বলা হয় ইনলাইন। আর যদি মাল্টিপল লাইন হয় সেক্ষেত্রে আমরা কোটেশন চিহ্ন ব্যবহার করব। সেখানে দেখবে তোমরা কোটেশন সিম্বল, ট্রিপল কোটেশন সিম্বল ব্যবহার করবে মাল্টিলাইন ক্ষেত্রে। ওকে, তো আজকের মতো আমাদের এখানেই শেষ হলো যে পাইথনের প্রথম চ্যাপ্টারের আলোচনা। পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, এবং মুখার্জি কম্পিউটার একাডেমিতে যে আমাদের কোর্স আছে সেই কোর্সটাকে পারচেস করতে হবে। খুব সামান্য মাসে, মানে আমাদের পুরো কোর্সটার মূল্য রাখা হয়েছে 500 টাকা। সেই 500 টাকায় পুরো তুমি বছরের পুরো সেমিস্টারের, একটা সেমিস্টারের সমস্ত যে ক্লাসগুলো আছে, তোমরা সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা পরে পড়াশোনা শুরু করেছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো পাইথন প্রোগ্রাম শেষ করতে পারোনি, পাইথন প্রোগ্রাম বুঝতে পারছো না, তাদের জন্য ক্লাসটা কিন্তু খুবই সুবিধাজনক। এবং পাইথন প্রোগ্রামের যে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালও কিন্তু এখানে দেখতে পাবে যে আমরা থিওরির সাথে সাথে আমরা প্র্যাকটিক্যালটাকেও ভালোভাবে বোঝানো হবে। আমি এই ভিডিওতে প্র্যাকটিক্যালটা দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এই প্রোগ্রামটা মানে আমরা এই ভিডিওটা এখানেই আমরা শেষ করতে বাধ্য হলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের অবশ্যই পাইথন প্রোগ্রামের যে প্র্যাকটিক্যাল ক্লাস সেটা দেখাবো, এবং পরবর্তী ভিডিওগুলোতে তোমরা অবশ্যই দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, এবং বন্ধুদের সাথে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।